আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো, বাসায় আছো, তাই তো? আমিও ভালো আছি। গত পাঠে আমার সাথে তো তোমরা ছিলে নিশ্চয়ই। গত পাঠে আমি তোমাদের জনসংখ্যা সম্পর্কে পড়িয়েছিলাম, আজও পড়াবো। তবে প্রথমে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক, ষাটঘরতেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে জনসংখ্যা পঞ্চম অধ্যায় তোমাদের জনসংখ্যা এই ক্লাসটি নেব। আমি এর আগেও একদিন নিয়েছিলাম পার্ট 1 ও 2, তবে আজ পার্ট 3 সম্পর্কে আমরা আলোচনা করব। সেদিন তো আমরা জেনেছিলাম কি জনসংখ্যা আমাদের জন্য অনেক সমস্যা, অনেক খাদ্যের উপর প্রভাব তৈরি করছে, বস্ত্রের উপর প্রভাব তৈরি করছে, অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যা আমাদের মৌলিক চাহিদাগুলোর উপর প্রভাব তৈরি করছে। আজ কিন্তু তা বলবো না। তবে পাঠে যাওয়ার শুরুতে এসে একটা গান শুনে দিই। আমি জানি গানটা তোমাদের সবারই খুব পছন্দের। কেমন লেগেছে তোমাদের গানটি? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তোমরা তো এটা প্রায় শিশু শ্রেণীতে সবাই শুনেছো, তাই না? অনেক সুন্দর মজার একটি গান। তবে আমরা আসো আমাদের পাঠে ফিরে যাই। আমি আগেই বলেছিলাম আমি তোমাদের সেই জনসংখ্যা পাঠটির আজকে 3য় পাঠ পড়াবো। তোমরা সবাই বই খাতা নিয়ে বসে যাও। পাঠের শিরোনামটি তোমরা লিখে নাও, ঠিক আছে? তবে আমি যে গতকালের পাঠ পড়িয়েছিলাম তার থেকে কিন্তু আজকের পাঠটা আরো বেশি গুরুত্বপূর্ণ। বলো তো কেন? কারণ আমরা শুধু সমস্যা 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 সম্পর্কে জেনেছি, কিন্তু আজ আমরা জানবো কিভাবে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি এবং এই সমস্যায় একটা শক্তিতে পরিণত হতে পারে। তাহলে বুঝতেই পারছো আজকে আমাদের পাঠটা কত গুরুত্বপূর্ণ। আসো আমরা এর পাঠ থেকে কি শিখবো সেটা দেখে নিই। আমরা আজকে পাঠ থেকে শিখবো আসলে জনশক্তি কি এবং এর গুরুত্ব কি। এই গুরুত্ব থেকে আমরা আরো জানবো কিভাবে বিদেশে রপ্তানি করে এই জনশক্তিকে আমরা আরো বেশি উন্নত লাভ করতে পারি, দেশের সমৃদ্ধি লাভ করতে পারি। তাহলে এসো দেখে নেই। তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমাদের আসলে এই ছবিটা পরিচিত অনেকের কাছে, আবার অনেকের কাছে কিন্তু পরিচিত না। আসলে এটা একটা কাগজ কলের ছবি, বুঝেছো? এটা একটা কাগজ কলের ছবি। কাগজ কল তৈরিতে আমাদের আসলে কাগজ কলে কি কি প্রয়োজন হতে পারে তোমরা কি বলতে পারো?
কাগজ তৈরিতে আমাদের প্রথম কি দরকার? প্রথমে দরকার হচ্ছে কাঠ, তাই না? কাঠ থেকে, বাঁশ থেকে কিন্তু কাগজ তৈরি হয়। তার মানে কাঁচামাল হিসেবে আমরা যে প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করি তার মধ্যে বাঁশ, কাঠ এগুলো অন্যতম। তাছাড়াও কি অর্থের দরকার আছে, তাই না? যা আমরা আসলে মূলধন হিসেবে কাজ করি, বা যন্ত্রপাতিও দরকার আছে। কিন্তু এই দুটো থাকলেই তো হবে না। কাঠ আছে, যন্ত্রপাতি আছে, তার সাথে কি প্রয়োজন? তার সাথে প্রয়োজন মানব সম্পদের, মানুষের, তাই না? মানুষ যদি না থাকে তাহলে এই আমাদের এই কাঠ থেকে, বাঁশ থেকে কাগজ তৈরি কি করা সম্ভব? সম্ভব না। তাহলে আমরা কাগজ তৈরিতে বুঝতে পারছো তো যে কি কি জিনিস লাগে। সেরকম আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু এই তিনটে জিনিস প্রয়োজন। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন আমরা দেখে নিই। প্রথমেই দেখো কি এখানে অনেক অর্থের সময় মানে টাকা, আমাদের দেশের প্রচলিত মুদ্রা হচ্ছে টাকা। বিভিন্ন দেশে বিভিন্ন আছে। ভারতে একরকম, বাংলাদেশে একরকম, জাপানে একরকম, ইউএসএ একরকম, বিভিন্ন দেশে বিভিন্ন মুদ্রার নাম আছে। তো আমাদের মুদ্রার নাম হচ্ছে টাকা। সেই অনুযায়ী আমাদের মূলধন হচ্ছে এই টাকা বা অর্থ। আর আমাদের এই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটি উপাদানও কিন্তু এই মূলধন। তারপরে আসো দেখে নেই, এগুলো কি দেখতে পাচ্ছ? এগুলো কিন্তু আমাদের দেশের মানে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, তাই না? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মাটি, তারপরে বনজ সম্পদ, নদ নদী, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, সমুদ্র সম্পদ ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ। কিন্তু এই প্রাকৃতিক সম্পদগুলো এবং আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ এবং মূলধন এই দুটোর পাশাপাশি আরো একটি জিনিসের কিন্তু প্রয়োজন হয়। আবার আমরা দেখে নিই প্রাকৃতিক সম্পদগুলো আসলে মূলত কি কি। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কৃষি সম্পদ, তারপরে সৌর সম্পদ, পানি সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, তাই না? খনিজ সম্পদ, খনিজ সম্পদ সম্পর্কে তো তোমরা জানোই, যেমন মাটির নিচে যেগুলো থাকে সেগুলো আর কি। পানিতে মাছ ছাড়াও যেগুলো অন্যান্য সম্পদ থাকে এগুলো সবই কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত। এই তো গেল আমাদের মূলধন এবং প্রাকৃতিক সম্পদ। তাছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পদটি সেটি হচ্ছে কি বলতো? বলতে পারবে? হ্যাঁ, সেগুলো হচ্ছে মানব সম্পদ। তবে মানব সম্পদ শুধু মানুষ হলেই হবে না, তাদের দক্ষ হতে হবে, যা আমাদের দক্ষ জনশক্তি হিসেবে পরিচিত। এই দক্ষতা যদি থাকে তবেই সেটা মানব সম্পদ হিসেবে তৈরি হবে। আমাদের যে অর্থনৈতিক উন্নয়নের তিনটে বিষয়, সেই তিনটা বিষয়ের মধ্যে আমাদের হয়তো কি অর্থের অভাব আছে, তাই না? কিন্তু প্রাকৃতিক সম্পদ এবং জনসমষ্টি এটা কিন্তু আমাদের অনেক বেশি আছে। কারণ আমরা আগেই অধ্যায়ে পড়েছিলাম কি, যে আমাদের জনসংখ্যা অতিরিক্ত, মানে যা থাকার দরকার তার থেকেও বেশি। এখন এই বেশি অতিরিক্ত জনসংখ্যাকে আমাদের কিন্তু সমস্যা মনে করলে চলবে না। এটাকে কি করতে হবে? এটাকে আমাদের সম্পদে পরিণত করতে হবে। অর্থাৎ কোনো অর্থনৈতিক উন্নয়নের জন্য যখন কোনো জনসমষ্টিকে জনশক্তিতে পরিণত করতে হয়, তার জন্য আমাদের বিভিন্ন কি ব্যবস্থা গ্রহণ করতে হয়, যা আমাদের এই সমস্যাকে সমাধানে পরিণত করতে পারে। তুমি দেখতে পাবে যে আমাদের দেশই নয়, আমাদের দেশে তো অতিরিক্ত জনসংখ্যা, তার থেকেও কিন্তু বেশি জনসংখ্যা কোথায়? চীনে, ভারতে। এখানে কিন্তু 100 কোটির উপরে বেশি জনসংখ্যা আছে। তো তারা কি করছে? তারা কিন্তু এই জনসংখ্যাকে ইউটিলাইজ করছে, বেশি পরিমাণে ব্যবহার করছে, এবং দেখা যাচ্ছে যে তারা এই জনসংখ্যাকে প্রশিক্ষিত করছে, শিক্ষিত করছে, এবং বিভিন্ন হাতে কলমে শিখিয়ে তারা উন্নত করছে। আমাদের দেশে কিংবা বিভিন্ন রাষ্ট্রে তুমি এমন কোনো রাষ্ট্র পাবে না যেখানে চীন, ভারত এদের তোমরা জিনিস পাবে না, দ্রব্য সামগ্রী পাবে না। তুমি একটা ঘড়ি দোকানে যাও, দেখবে যে জিজ্ঞাসা করবে এই ঘড়িটা কিসের, বলবে মেড ইন চীন। তাহলে বুঝতেই পারছো তাদের দেশের অবস্থা। আর জনসংখ্যা বেশি হলেও কিন্তু তারা উন্নত দেশগুলো একটি। কিন্তু অপরদিকে অন্যান্য অনেক দেশ আছে যেগুলো কিন্তু আগে অনেক বেশি উন্নত ছিল, কিন্তু ধীরে ধীরে জনসংখ্যা কমে যাওয়ার কারণে
কমে যাওয়ার কারণে, শুধুমাত্র কমে যাওয়ার কারণে তাদের অর্থনৈতিক মান ধীরে ধীরে নিচের দিকে চলেছে এবং ভারত, চীন এগুলো অনেক এগিয়ে যাচ্ছে। সেই একইভাবে আমরাও যদি আমাদের এই অতিরিক্ত জনসমষ্টিকে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের জনসংখ্যাও কি জনসম্পদে পরিণত হতে পারে। আসো আমরা দেখে নেই কিভাবে আমাদের এই জনসংখ্যাকে আমরা জনশক্তিতে পরিণত করতে পারি। তো অর্থনৈতিক উন্নয়নে আমাদের কয়টি উপাদান আছে আমরা তো জানলাম, তাই না? মূলধন, প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ। যখন আমরা এই তিনটা মূলধন, প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ সবকিছু সমষ্টি আমরা গ্রহণ করব, তখনই পাবো কি বলতো? একটি উন্নত রাষ্ট্র বা অর্থনীতির সঠিক উন্নয়ন, তাই না? আমাদের এই দক্ষ জনশক্তি করার আগে সর্বপ্রথম কাজ কি হবে বলতো দেখি? যে কোনো জাতি, শুধু আমাদের দেশ না, যে কোনো জাতিকে অর্থনৈতিকভাবে উন্নত করতে হলে সর্বপ্রথম প্রয়োজন সেই দেশের শিক্ষার প্রসার, তাই না? যদি সকলেই শিক্ষিত হয়, অবশ্যই তারা উন্নত জীবনযাপন সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে জানবে। কিন্তু আরো একটা বিষয় আছে, শিক্ষিত হলেই যে তারা চাকরি পাবে তা কিন্তু না। সব শিক্ষিত মানুষই কিন্তু চাকরি করতে পারে না। তখন তারা কি করবে? তারা কি বেকার জীবনযাপন করবে? অবশ্যই আমাদের এই শিক্ষার পদ্ধতিটাকেও কি করতে হবে? পাল্টিয়ে দিতে হবে। শিক্ষার সাথে সাথে আমাদের আরো একটি জিনিস সংযুক্ত করতে হবে। সেটা কি বলতো দেখি? এখানে কি দেখতে পাচ্ছ? এখানে কিন্তু দেখছো যে তারা কি হাতে কলমে শিখছে, তাই না? আবার এই পাশের ছবিতে দেখো, এও কিন্তু তার কাজটা খুব ভালো মতো করছে এবং এর জন্য কিন্তু তার শুধুমাত্র শিক্ষাই না, পাশাপাশি কি প্রশিক্ষণও দরকার আছে, যা আমরা কোথা থেকে পেতে পারি? কারিগরি শিক্ষা থেকে পেতে পারি। সরকার কিন্তু বাংলাদেশের জনগণের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। যদি তারা এই প্রশিক্ষণগুলো নেয় বা কারিগরি শিক্ষা গ্রহণ করে, তখন কিন্তু আমাদের এই সমস্যা থাকবে না। তখন কি হবে? অতিরিক্ত জনসংখ্যাই আমাদের কি লাভের কারণ হয়ে যাবে, যা আমাদের জনশক্তিতে পরিণত হবে। তারপরে আসো দেখি, দেখো যদি আমরা আমাদের জীবনযাত্রার মান উন্নত না করতে পারি তাহলে কি হবে? এই ছবিতে তোমরা কি দেখছো বলো? এই ছবিতে একটা কি দরিদ্র পরিবার, তাই না? এবং তাদের জীবনযাত্রার মান কিন্তু অনেক নিম্ন, একদমই নিম্ন শ্রেণীর। দেখো তাদের ঘরের অবস্থা কি, পোশাকের অবস্থা কি, হয়তো ঠিক মতো তারা খেতেও পায় না। কেন পায় না? কারণ কি তাদের জীবনযাত্রার মান একদমই নিম্নমানের। এবং তাদের কি দেখো এখানে ছোট ছোট অনেকগুলো ছেলে মেয়ে আছে, তার মানে কি এদের পরিবারও বেশ বড়, পরিবারও কিন্তু পরিকল্পিত না। তো আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হলে আমাদের কি প্রয়োজন? একটি পরিকল্পিত এবং জীবনযাত্রা, উন্নত জীবনযাত্রার সম্পন্ন সমাজ ব্যবস্থা। দেখো এখানে একটি আমরা অপরিকল্পিত এবং নিম্ন জীবনযাত্রার মান সম্পন্ন পরিবার দেখতে পাচ্ছি। কিন্তু অপর দিকে যদি আমাদের এটা উন্নত হতো তাহলে সেক্ষেত্রে কি দেখতাম? দেখো এখানে পরিবারটার অবস্থা দেখো। এটা দেখে কি মনে হচ্ছে তোমাদের? নিশ্চয়ই মনে হচ্ছে এটা অবশ্যই একটি উন্নত পরিবারের ছবি, তাই না? যেখানে জীবনযাত্রার মান অনেক উন্নত। এখানে বাবা মা উভয়ে কি তাদের ছেলে মেয়েদের কি করছে? সময় দিচ্ছে এবং তাদের সাথে কি করছে? পড়ালেখায় সাহায্য করছে, তাদের মানবিক বিকাশে, শারীরিক বিকাশে সাহায্য করছে এবং তাদের জীবনযাত্রার মানও অনেক উন্নত। এবং তাদের পরিবারটা কি ছোট। তাহলে আমরা বলতে পারি এটা একটি পরিকল্পিত এবং উন্নত জীবনযাত্রার মান সম্পন্ন পরিবার। তো যদি আমরা আমাদের জনশক্তিতে পরিণত করতে চাই জনসংখ্যাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই জীবনযাত্রার মানকে উন্নত করতে হবে এবং পরিবারকেও কি করতে হবে? অবশ্যই পরিকল্পিত করতে হবে। অপরিকল্পিত পরিবারই কি হয়? জীবনযাত্রার মানকে আমাদের নিম্ন পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে। সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখো যে এখানে কি দেখছি? এখানে বিভিন্ন মানুষ, নিশ্চয়ই এখানে বুঝতে পারছো এটা কোনো সম্মেলনের ছবি, তাই না? অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দক্ষতা উন্নয়নের বিনিয়োগ এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যদি আমরা এই করি, তো জনশক্তি আমরা কিভাবে করব, জনসংখ্যাকে কিভাবে আমরা শক্তিতে পরিণত করব, তারও কিন্তু পরিকল্পনার দরকার আছে। যা কে নেবে বলো তো দেখি?
সেটা নিবে আমাদের সরকার। সরকার যদি তার উন্নয়নের ক্ষেত্রে দেশের পরিকল্পনা হিসেবে জনশক্তিকে পরিকল্পিতভাবে ব্যবহার করে, তাহলে কিন্তু আমাদের দেশটাও কি উন্নত হবে। আর একইভাবে কি করতে হবে, এই দক্ষ জনশক্তিকে আমাদের কি বিদেশে রপ্তানির মাধ্যমেও আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারি। তো অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই বৈদেশিকভাবে আমরা জনশক্তিকে যদি আমরা রপ্তানি করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্থনীতির মান অনেক বৃদ্ধি পাবে। আমরা যে বিদেশি যে রেমিটেন্স আসে তা কিন্তু আমাদের জাতীয় আয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা হয়তো জানো যে বৈদেশিকভাবে যে মুদ্রাটা আমরা পাই প্রায় 8% আমাদের রেমিটেন্স থেকেই আসে। মানে বিদেশে যারা থাকে, তোমাদের অনেকের বাবা মা, ভাই বোন কিংবা অন্য আত্মীয় স্বজন নিশ্চয়ই বিদেশে কাজ করে। এরা কিন্তু আমাদের মূলত জনশক্তি হিসেবে বিদেশে, দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে কাজ করে, যা তা ওইখান থেকে আমাদের রেমিটেন্স পাঠায় এবং সেখান থেকে আমাদের যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখো এখানে একটা চার্ট আছে, এই চার্ট থেকে দেখো তুমি একটু ভালো করে লক্ষ্য করো যে আমাদের মোট জনসংখ্যার প্রায় কি 49%, মানে শতকরা 49 জনই 24 বছর বা তার নিচে বা 24 বছরের উপরে। তাহলে 24 বছরের নিচে জনসংখ্যা যদি আমাদের এই হয়, তার মানে কি তারা এক সময় এগুলো সবাই কি কর্মক্ষম, তাই না? তো কর্মক্ষম লোক আমাদের 2015 সালে কত ছিল? 10,10,56,00,000। এবং এটাই ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে আমাদের 2030 সালে দাঁড়াবে 12,98,00,000। তাহলে সেই অনুযায়ী তুমি দেখো সামনে আমাদের কিন্তু অনেক বড় একটা সুযোগ আছে, যা আমাদের দেশকে উন্নতির জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করতে পারে। এবং ভবিষ্যতে 2050 সালে এটা দাঁড়াবে কত? 13,60,00,000-তে। তো আমাদের এই কর্মক্ষম লোক যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে। দেখো মানব সম্পদ, যা আসলে মূলত জনশক্তি, এটা তৈরি করতে আমাদের তাহলে কি কি লাগে আমরা এই আলোচনা থেকে নিশ্চয়ই তা বুঝতে পারছি, তাই না? আমি দেখো তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি যে মানব সম্পদ বা জনশক্তিকে আমরা যদি অতিরিক্ত জনশক্তিকে যদি আমরা মানব সম্পদ বা জনশক্তিতে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদের দেশীয় ব্যবস্থায় অবশ্যই এই ধরনের কাজ থাকতে হবে। যেমন জনশক্তির পরিকল্পনা থাকতে হবে এবং শিক্ষার বিস্তার থাকতে হবে, কারিগরি শিক্ষা থাকতে হবে, সাথে থাকতে হবে কি জনসংখ্যার সমস্যা, জনসংখ্যা যে সমস্যা তারও সমাধানের উপায় থাকতে হবে, এবং তার সাথে কি জনশক্তি রপ্তানি থাকতে হবে, এবং সর্বশেষ হচ্ছে আমাদের জীবনযাত্রার মানকে কি করতে হবে? বৃদ্ধি করতে হবে, জীবনযাত্রার মানকে উন্নত করতে হবে। যদি আমরা এগুলো করতে পারি, তাহলেই আমাদের অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হবে। তাহলে আমরা এই পরিপ্রেক্ষিতে কি বলতে পারি বলো তো দেখি? এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে জনসংখ্যা বাংলাদেশের জন্য কি কোনো সমস্যা নয়, এটা আমাদের জন্য আশীর্বাদ, তাই তো? আমাদের অতিরিক্ত জনসংখ্যা কিন্তু এখন আমাদের আর সমস্যা নয়, যদি এগুলো আমাদের মৌলিক চাহিদার উপর প্রভাব বিস্তার করে। কিন্তু যদি আমরা এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের দেশের জন্য আশীর্বাদ হিসেবে আসবে, সমস্যা হিসেবে নয়। এসো আমরা বইয়ে ফিরে যাই। তোমাদের পাঠ্য বইয়ের 44 পৃষ্ঠায় কিন্তু আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম তা তোমরা পাবে। তোমরা যদি 44 পৃষ্ঠা তাহলে তোমরা বের করো এবং দেখো যে আমি যে আলোচনাগুলো করেছি তা আছে কিনা। নিশ্চয়ই এই আলোচনাগুলো আছে, তাই না? আসো আমরা মূল্যায়নে দেখি। এখন দেখি তোমরা কতটুকু বুঝেছো। এখন বলো অর্থনৈতিক উন্নয়নের শর্তগুলো কি কি? আরো একটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করার 5টা উপায় লিখবে। ঠিক আছে? তোমরা তো নিশ্চয়ই বই খাতা নিয়ে বসে আছো, তো প্রশ্ন দুটো আগে উঠাও, তাই না? তো আমি বলে দিচ্ছি অর্থনৈতিক উন্নয়নের শর্তগুলো কি কি। অর্থনৈতিক উন্নয়নের শর্তগুলো হচ্ছে মূলধন, প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ। মূলধন, প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ। এবং জনশক্তিকে আমরা জনসংখ্যাকে কিভাবে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, আমি 5টি উপায় জানতে চেয়েছি। আমি তোমাদের কিন্তু অনেকগুলো উপায় বলেছি,
তার মধ্যে তোমরা 5টি উপায় লিখবে। পারবে না? আমি জানি তোমরা পারবে। কি কি বলো তো দেখি? শিক্ষার বিস্তার, কারিগরি ও দক্ষতা বৃদ্ধি, তাই তো? তারপরে কি হইতে পারে? তারপরে হচ্ছে সে দেশের জীবনযাত্রার মান উন্নতকরণ, দেশের জনপরিকল্পনা বৃদ্ধিকরণ, তারপরে কি উপায় বাস্তবায়ন করা, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন, তাই না? আমি জানি তোমরা সকলেই উত্তরগুলো লিখে নিয়েছো। এখন আমরা আসি বাড়ির কাজে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে, দেখো, তোমার এলাকায় যদি একটা গাড়ি পরিষ্কার করার একটা কোম্পানি বা ফ্যাক্টরি তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা তো এই অর্থনৈতিক উন্নয়নের 3টা উপাদান সম্পর্কে জানলাম। সেক্ষেত্রে তোমার কি কি প্রয়োজন হতে পারে? তোমরা এই গাড়ি ধৌত করার এই কোম্পানিতে তোমরা ওই এলাকার কি কি ব্যবহার করতে পারো, এটা কিন্তু আমাকে বলবে। আর গত ক্লাসে আমরা কিন্তু বাড়ির কাজ দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেগুলো করেছো। আমাকে তাও কিন্তু দেখাবে, আর আগামী ক্লাসে আমাকে এই বাড়ির কাজগুলো দেখাবে। তাহলে আজকে এই পর্যন্তই, তাই তো? সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।